দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানের গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করেছে ও এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে দলটি। এদিকে জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে সব কিছু ছাপিয়ে ঢাকা উত্তর দক্ষিণ দুই সিটির প্রশাসক বলেছেন কর্মচারীদের বেতন দেওয়ার মতো টাকা সিটি কর্পোরেশনের কাছে নেই। এদিকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিজ অফিস কক্ষে লাইট ও শীতাতাপ নিয়ন্ত্রণ কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মোটামুটি এসব নিয়ে আজ আমরা কথা বলবো। অনুষ্ঠানের নাম দিয়েছি এই সময়। আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ, সাংবাদিক কলামিস্ট, আছেন ফজলুদ্দা বাবুল ভাই, নবনির্বাচিত এমপি। নিশ্চয়ই দুজনে ভালো আছেন। আমি আপনার কাছে যেতে চাই আজিজ ভাই, সেটি হচ্ছে যে আমি শুরুতে দেখলেন যে সাবেক উপদেষ্টা রেজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামাত। আজকে জামায়াতে গোলাম পরোয়ার তুলেছেন এবং তাহের সাহেব তিনিও এই একই অভিযোগ তুলেছেন। এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা তিনি বলেছেন। মানে হঠাৎ করে এই কথা কেন আসছে? না দেখেন, জামাতে ইসলাম আপনি এই নির্বাচনে আগে তো আপনি জানেন যে গুপ্তভাবে বিভিন্ন দলে থাকতো, বিএনপির সাথেও থাকছে। এখন রেজওয়ানা হাসান কিন্তু আসলে ওনাদেরই লোক, কারণ ওনার বাবা রাজাকার ছিল। ওনাদের লোকের বিরুদ্ধে এখন ওনারা অভিযোগ তুললেন। অভিযোগ ইস্যু তৈরি করা, ইলেকশন ঠিক হয় নাই, ইলেকশন এখন ওই যে সকল গণপরিষদ বলে না, গণভোট স্বীকার করলেই হয়। বিষয়টা হলো বিএনপি বলেছে না, সালাউদ্দিন সাহেব বলছে বিএনপি জুলাই সনদে যেটাতে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এর বাইরেও কিন্তু আপনি দেখেন এখনই বলছে যে অপোজিশন থেকে আপনার ডেপুটি স্পিকার দেবে, তাদেরকে দাওয়াতও দিয়েছে। এটা কিন্তু ওই আলোচনায় ছিল না। জামাত আবার বলেছে জুলাই সনদের বিষয়টা আগে সুরাহা করেন, তারপরে আমরা নামটা দিই। জুলাই সনদ একটি আদর্শে, এটার লম্বা আলোচনা। আচ্ছা, জুলাই সনদটা অবৈধ, আইনের চোখে অবৈধ। এটা রিটও হয়েছে, শুনানিও হচ্ছে। কারণ জুলাই সনদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে, সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী ওই বঙ্গভবনে আমি দাওয়াতি ছিলাম। আচ্ছা, ওই 106 অনুচ্ছেদের রেফারেন্স না আসা পর্যন্ত অপেক্ষা করেছে। তারপরে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে। তো এটা সাংবিধানিক সরকার। এখন গোলটা বাজছে যে এই জুলাই সনদে সংবিধানে লেখা আছে 3 মাস পরে নির্বাচন যদি 3 মাস পরে নির্বাচন কমিশন যদি কোনো দৈবিকে পড়ে তাহলে আরও 6 মাস হতে পারে। কিন্তু নির্বাচনটা হলো এসে 18 মাস পরে, প্রায় 17-18 মাস পরে। এখন প্রশ্ন হলো ওই যে ওইখানে যে 3 মাস পরে হলো না, এটার জন্য দায়িত্ব অন্তর্বর্তী সরকার, তার জন্য বিচার হবে তাদের। সংবিধান কেন ভায়োলেট করবে? কিন্তু এটা তো সাংবিধানিক সরকার, এটা চলার পরে পদে পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংবিধান ভায়োলেট করেছে। আপনি দেখেন এই 18 মাস ক্ষমতায় ছিল, একবারও সাংবিধানিক বাধ্যবাধকতা বিদেশে কোনো চুক্তি বা সফর করলে তা সে প্রেসিডেন্টকে ব্রিফ করতে হয়, ব্রিফ করে নাই। তার কথা বন্ধ করার জন্যে তার প্রেস সেকশনের 3 অফিসারকে উড্র করে নিয়ে গেছে। তাকে বিদেশ সফর করবে, তাকে আপনার লিখে দেয়, প্রজ্ঞাপন লিখে দিছে যে আপনি অসুস্থ, যেতে পারতেছেন না, সে স্বাক্ষর করছে। ফজলুদ্দা বাবুল, আপনি একটু বলবেন, আপনি এবার নতুন এমপি হয়েছেন, আমরা দেখেছি প্রচুর ক্যাম্পেইন করেছেন আপনি নির্বাচনের আগে, মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ থেকেছিলেন। এখন আপনি এমপি হয়েছেন, সংসদে যাবেন, আইন প্রণয়ন করবেন, হ্যাঁ না ভোটে আওয়াজ দিবেন। কিভাবে তাহলে এত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন? মানে সেই টাকা কোথার থেকে আসবে? এত টাকা পাবেন কোথায় আপনি? না, ধন্যবাদ। আসলে নির্বাচিত তো করেছে আমার এলাকার জনগণ। আমি ওই ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাব না, কারণ আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়িনি। আচ্ছা, বিজ্ঞানে পড়েছি। জি, আমি শুধু এখানেই থাকবো যে তাদের প্রতিশ্রুতিটা কিভাবে করব। দেখুন, আমার দেয়া প্রতিশ্রুতি অধিকাংশই আমার দলের ম্যানিফেস্টোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এবং সেগুলো ইতিমধ্যেই
আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু শুরু করে দিয়েছেন। আজকেই আমরা প্রত্যেক ইউনিয়নে মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিবকে প্রত্যেক ইউনিয়নে একটা করে জামে মসজিদের ইতিমধ্যে আমরা ঈদের আগেই দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বিলের যে পানি জমে থাকার কারণে বিলগুলোর মাঝে যেখানে 3টা ফসল হওয়ার কথা সেখানে 2টো ফসল হয়। এই বিলের মধ্যে যে খালগুলো আছে, ড্রেনগুলো আছে, এগুলো সংস্কার ছিল না। ইতিমধ্যেই বরেন্দ্র প্রকল্প, কৃষি অধিদপ্তর এবং আপনার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা ইউনিয়নে 4টা করে খাল খনন অথবা পুনঃখনন অথবা সংস্কার কাজ চালু হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মাতৃকালীন ভাতার অ্যাপ্লিকেশন পেয়েছি, সেটাই ঈদের আগে আমরা ছেড়ে দিচ্ছি। এছাড়াও ঈদের আগে যেটা আমরা বোনাস বলে গরিব মানুষেরা, সেটাও দিয়ে দিচ্ছি। 15 টাকা কেজি চালটাও দিয়ে দিচ্ছি। কাজে প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। ফ্যামিলি কার্ড আপনি জানেন যে আমরা 8টা উপজেলায় আমরা কিন্তু এটা পাইলট প্রকল্প আমরা আগে শুরু করার কথা। দিয়েছি। তারপর আপনি যদি বলেন কৃষক কার্ড প্রসেসে আছে, ইনশাল্লাহ আমরা ঈদের পর সেটা বলবো। একটা বিষয় সেটি হচ্ছে যে আপনি ভিজিএফ কার্ডের কথা বললেন, বয়স্ক ভাতার কথা বললেন, বোনাসের কথা বললেন, এই সকল কিছুই আমরা এর আগে দেখেছি সরকার দিয়েছে, কিন্তু কেন জানি এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, তাদের আত্মীয় স্বজনরা এবং একেবারে সচ্ছল মানুষ তারাই ভিজিএফ কার্ড পেয়েছে, খুবই সচ্ছল। আপনাদের বেলায় কি তাই হবে কিনা? এটা হয়েছে, আর এটা হবে কিনা মর্নিং শোজ দ্য ডে। আপনি দেখেছেন আমার প্রথম মিটিংয়ে, সংসদীয় মিটিংয়ে, যেখানে আমরা জনাব তারেক রহমানকে আমরা সংসদ নেতা নির্বাচন করেছি, প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, সেখানে কিন্তু আমাদের প্রথম ইয়ে ছিল যে আমরা কেউ প্লট নিব না, কেউ সরকারি ট্যাক্স ফি গাড়ি নিব না। ফার্স্ট মিটিং আমাদের এজেন্ডা ছিল। সেকেন্ড কথা হচ্ছে তারেক রহমান যখন দেশে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী হননি, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু 300 ফিটের এই জনসভায় বলেছেন নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে উনি দেশ চালাবেন। ইতিমধ্যেই কিন্তু উনি সেগুলার অনেক প্রমাণ রেখেছে। আপনি দেখেন যে মানুষ, সাধারণ মানুষকে নিয়ে ওনার চিন্তাভাবনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। এখন বিষয় হচ্ছে হ্যাঁ, মিডিয়া বা বিরোধী দল ইতিমধ্যে হুমকি ধমকি সমালোচনা, বিএনপির এসব আঁচড় খেয়ে অভ্যস্ত। বিএনপি জানে সরকার কিভাবে করতে হয়। বিএনপির একটা বদনাম ছিল এক সময় 90-এর দশকে, সেটা হচ্ছে বিএনপি আন্দোলন পারে না, কিন্তু বিএনপি সরকার চালাতে পারে না, এই বদনাম বিএনপির কোনোদিনও ছিল না। আপনি যদি 75 পরবর্তী দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানে লবণ ওই সময় 80 টাকা কেজি ছিল, মানে এখনকার আপনি টাইম ভ্যালু অফ মানি যদি করেন হয়তো 8000 টাকা হবে কেজি ছিল তখন, মানুষ খেতে পারতো না মজুদদারদের কারণে। সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1 বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করলেন। আপনি দেখেন 90-এ স্বৈরাচার এরশাদের পতনের পর ম্যাডাম খালেদা জিয়ার সেই অর্থনৈতিক সংস্কারগুলো এবং সেই সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দেয়া ভ্যাট, ভিএটি, ইনডাইরেক্ট ট্যাক্স, দেশ কিন্তু আরেকটা লেয়ারে চলে গেল। কাজেই আপনি দেখবেন যারা বলে, কিছু মুনাফেকরা বলেন যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, সেই মুনাফেকরাও কিন্তু সে অংশের ছিল, তারা কিন্তু পদত্যাগ করেনি। লেট মি ফিনিশ দ্যাট। বরঞ্চ আগের বছরের যে সূচকগুলো, সেগুলো কিন্তু বিএনপির সেকেন্ড 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে সেগুলো কমে গেছে। এটা স্ট্যাটিস্টিক্স বলে। কাজে বিএনপি মানে অন দ্য অ্যাভারেজ আপনি যদি বলেন বেটার সরকার চালায়, তুলনামূলক স্বচ্ছতা নিয়ে আসে, জবাবদিহিতা নিয়ে আসে, রিফর্ম করে, দেশের মানুষের জন্য যে উন্নয়নগুলো দরকার সেগুলো বিএনপি করবে। আশা করি সেটাই দেখতে চাই, সেটাই আমরা আশা করি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম এই সময় নিয়ে। যেতে চাই এম এ আজিজ আপনার কাছে। আপনি একটু বলবেন যে সম্প্রতি আপনি দেখেছেন কিনা যে ঢাকা উত্তর ও দক্ষিণ 2 সিটির প্রশাসক গণমাধ্যমের সামনে বলছেন যে সিটি কর্পোরেশনের কাছে যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার মতো যে অর্থ, ওইটা তো হবে না। মানে মাত্রই তো তারা দায়িত্ব নিল, তাহলে আগে যারা ছিল তারা কী করলোটা কি? একদম কি মানে ফাঁকা হয়ে গেল নাকি? সিটি কর্পোরেশন তো লাভজনক প্রতিষ্ঠান। না, সেটা ব্যাখ্যা দিয়েছি আমি। তার আগের একটা লাইন বলে কমপ্লিট করে দিই। জি। যেন জুলাই জাতীয় সনদ
যেটা হয়েছে, গণভোট যেটা হয়েছে, সেটার সাথে সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা অনেক ব্যাখ্যা আছে আমার কাছে, জুলাই সনদও আমার কাছে আছে। এবং বিএনপির তরফ থেকে বলছে তারা যেটা স্বাক্ষর করেছে জি। তা অক্ষরে অক্ষরে পালন করবে, আমি যেটা বলছিলাম। কারণ জুলাই সনদে কিন্তু লেখা আছে, আলী রিয়াজ সাহেব ভেজাল লাগাইতে হবে, আউলা দিয়ে গেছে দেশ, লেখা আছে। যেখানে নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি বা অন্য দল, সেখানে নিচে নোট লেখছে যদি আপনার ইশতেহারে, কোনো দল ইশতেহারে জি। যদি জনগণের ভার্ডিক্ট পায় তাহলে সেটা তাদের মতো করতে পারবে। বিএনপি সংবিধানের সাথে সাংঘর্ষিক যে জায়গা, মেইন জায়গা, সেখানে সে নোট অফ ডিসেন্ট দিছে। এখন তো সংসদের যে নোট অফ ডিসেন্ট দিছে সেটা তো যদি এটা বিএনপির ইচ্ছা বাস্তবায়ন করবে, কেউ হলো না, তাহলে সবাইকে সংসদে যান। সংসদ ছাড়া আপনার গণভোটও যদি পাশ করতে চান তাও সংসদে করতে হবে, আইন সংসদে হবে। সংসদে যান, সংসদে গিয়ে আলোচনা করেন। এই যে যেমন অপোজিশন থেকে ডেপুটি স্পিকার নেবে, অ্যাডভান্স করছে, এটা তো তারা নোট অফ এটা তো ভালো উদ্যোগ, এটা তো বিএনপির 31 দফায় ছিলই যে আমরা এরকম ওই করতে চাই। ফাইনালি 31 দফাই। জি। কিন্তু এটা বুঝতে হবে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে। বিএনপি ইচ্ছে করলে আগের সরকারকে অবৈধ ঘোষণা করতে পারে, বিএনপি যে কোনো আইন করে ফেলতে পারে। সুতরাং এই সরকারের যেটা মুখে বলে গঠনমূলক ওটা কিন্তু শেষ হয়ে যাওয়ার সময় আপনি বললেন না যে আচ্ছা, সিটি ঠিক কর্পোরেশন টাকা গেল কোথায়? টাকা গেল হচ্ছে যে বেতন দেওয়ার মতো টাকা নাই কেন? উত্তরের মেয়রের প্রশাসকের বক্তব্য শুনছি 1300 কোটি টাকা দেনা আছে, তার এখন মানে বেতন দেওয়ার পয়সা নেই। তিনি প্রধানমন্ত্রীর সাথে এর ব্যাপারে আলাপ করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সব সেক্টরে এই অবস্থা। আপনি দেখেন টোটাল আপনার যেটা দেনা ছিল, জি। দেনা ছিল যা আপনার দেখা গেছে যে শেখ হাসিনার সময়ে প্রতি বছরে দেনা করেছে $2 বিলিয়ন গড়ে, যে দেনা ছিল। আর ইউনূস সাহেব কোনো দৃশ্যমান, আরে চুরিও করছে, উন্নয়নও করছে, রেল লাইন হয়েছে না, এক্সপ্রেসওয়ে হয়েছে না, এগুলো তো দৃশ্যমান। চুরিও করছে, এটাও করছে। আর ইউনূস কোনো উন্নয়ন করছে এমন কোনো দৃশ্যমান কিছু আছে? অথচ তার সময় আপনার 17 মাসে সে দেনা করছে তার $2 বিলিয়ন। তো তার এখন দেখেন সবার বিরুদ্ধে, ইউনূস সাহেব সহ সবার বিরুদ্ধে দুদকে মামলা হচ্ছে। এটা নিয়ে পরের বার আসতেছে, একটু যেতে চাই আমি একটু ফজলুদ্দিন বাবুল, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে যদি আপনি এটা নিয়ে বলতে চান বলবেন, কিন্তু আপনার জন্য আমার যেটা জানতে চাই সেটা হচ্ছে তারেক রহমান আজকে তিনি প্রধানমন্ত্রী তার অফিস কক্ষে লাইট এবং এসির ব্যবহার তিনি কমিয়েছেন, এবং সেই সঙ্গে সব মন্ত্রণালয়কে সবাইকে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বাস্তবতা হচ্ছে ধরুন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে আজকে আমি নিজে দেখলাম যে বিভিন্ন পেট্রোল পাম্পে, আমি এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম যে ঘটনাটা কী ঘটছে, সেখানে দীর্ঘ গাড়ির লাইন, প্রত্যেকে এসে বলতেছে ফুল ট্যাঙ্কি, মানে ফুল ট্যাঙ্কি, তারা অকটেন পেট্রোল ডিজেল ফুল ট্যাঙ্কি নেবে। মানে এইটা একটা নতুন সরকার মানে চ্যালেঞ্জে পড়ছেন কিনা আপনারা? ধন্যবাদ। দেখুন, আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু কমপ্লিমেন্ট করতে চাই একটা বিষয়ে, যে আপনি যে প্রশ্নটা করেছেন যে দুই প্রশাসক যে টাকা দেওয়ার মতো তাদের ইয়ে নেই সিটি কর্পোরেশনে, ঢাকা উত্তর এবং দক্ষিণের। শুধু তাই নয়, এই দুই জায়গায় কিন্তু অতিরিক্ত এবং আগামীর অনেকগুলো বড় বড় প্রজেক্টের ওয়ার্ক অর্ডারও কিন্তু 1400 কোটি টাকার ওয়ার্ক অর্ডার অলরেডি হয়েছে। ওয়ার্ক অর্ডার করবেন এখন এগুলা, মানে তাদের যে পরিকল্পনাটা ছিল যে তারা ধরেই নিয়েছিল তারা ক্ষমতায় আসবে, অথবা দুই ক্ষেত্রেই তারা মনে করেছে না আসলেও যা নিয়ে যায়। মানে আগাম ওয়ার্ক অর্ডারের সাথে কোনো কমিশনের সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, না হলে এভাবে যেখানে ফান্ড নাই আপনি তার চেয়ে বেশি এত 1400 কোটি টাকার আপনি ওয়ার্ক অর্ডার দিয়ে গেলেন, এটা তো একটা উদ্দেশ্যমূলক অবশ্যই। এবং সেই ফান্ডগুলো তারা নির্বাচনে ব্যয় করেছে, কারণ আমরা তো চিনি তাদেরকে পার্সোনালি, তাদের ট্যাক্স ফাইল কি আর তারা নির্বাচনে খরচ করেছে কত, এটা দৃশ্যমান। এটা আমি কমপ্লিমেন্ট করতে চাই আজিজ ভাইয়ের সাথে। আপনার প্রশ্নে আসি যে তেলের যে বিষয়টা, দেখুন বাংলাদেশ এমনিতেই একটু মানে খুবই আবেগী মানুষ বাংলাদেশিরা, এটা শুরু থেকেই এটা বাংলাদেশিদের এটা বৈশিষ্ট্য। আমাদের তেলের রিজার্ভ কিন্তু মার্চ পর্যন্ত আসছে। তো যদি এই যুদ্ধটা প্রলম্বিত না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। কথা না। এবং আমার ধারণা ইরান চাইবে যুদ্ধটাকে প্রলম্বিত করার,
আমেরিকা হয়তো যদি তাদের আর্থিক বিষয়গুলো অলরেডি তারা এটা নিয়ে আলোচনা করছে, মাত্র 2-3 ভোটের ব্যবধানে ট্রাম্পের রেজুলেশন পাস হয়েছে, তো কাজে আমার মনে হয়েছে যে এটা আমেরিকা 53-47 হ্যাঁ এরকম, জি। 53-47। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা এটা মাঝপথে এটা অফ করার এটা আমার ব্যক্তিগত, কারণ তারা আর্থিকভাবে এমনিতে অনেক লোনে আছে, তাদের অর্থনীতি এখন অনেক ভঙ্গুর। তারা আমার মনে হয় যে আফগানিস্তান থেকে শিক্ষা নিয়েছে, ইউক্রেন থেকে শিক্ষা নিয়েছে, এবং তারা আমার মনে হয় ভিয়েতনাম থেকে যে শিক্ষাটা নিয়েছে, আমার কাছে মনে হয়েছে তারা হয়তো মাঝপথে ইতি টানার জন্য একটা প্রচেষ্টা করবে। তাহলে যে ফুল ট্যাঙ্কি গাড়ি তেল নেওয়ার ফুল দরকার নেই ট্যাঙ্কির যে আসলে। বিষয়টা ওটা আবেগে ভয়ে করছে, আচ্ছা। কারণ আমাদের কিন্তু মার্চ পর্যন্ত আছে। এখন আসেন, আপনি আরেকটা কথা বলেছেন যে তারেক রহমান কৃচ্ছটা সাধনের কথা বলেছেন, যে আমরা এসি যেন 25-এর বেশি না দেই, আমরা যেন যেখানে এসি দরকার নাই ব্যবহার না করি। এটা কিন্তু এই যুদ্ধকালীন সময়ে উনি বলেন, উনি কিন্তু শুরুতেই দেখেন ওনার গাড়ি বহর কমিয়ে দিয়েছেন, জি। উনি সিগন্যাল ক্লিয়ার চাচ্ছেন না, সাধারণ জনগণের মতো উনি চলাফেরা করছেন। উনি শুরুতেই কিন্তু বলেছেন যে আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, যে বাংলাদেশের যে অর্থনীতির যে বিষয়, আমরা যে দর্জিগিরি করে যে টাকা ইনকাম করি, আর মধ্যপ্রাচ্য থেকে যে ডলার আসে আমাদের, বাবুল ভাই, এই জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগে, চোখে দেখার মতো। দিন শেষে মানুষ অবশ্য মৌলিক অধিকারের দিকেই বেশি লাস্ট ফোকাস কথাটাই করতে আসি। চায়। বিরতির পরে বাবুল ভাই, বিরতির আচ্ছা, পরে ঠিক এসো। আছে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আলোচনা আমরা কথা বলছিলাম। এই সময় যেতে চাই ফজলুদ্দার বাবুল, আপনি শেষ করতে চাচ্ছিলেন যে পরনির্ভরশীল অর্থনীতির একটা কথা দিয়ে, ওইটাকে জি, শেষ করুন। 2 দেখুন মিনিট। ওই যে তেলের কথাই আমি এটা বলছিলাম। হ্যাঁ, তেল আমাদের নিজস্ব নাই, গ্যাস এক্সপ্লোরেশন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি এটার এক্সপ্লোর করার চেষ্টা করবেন আরও। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, যখনই বাইরে যুদ্ধ লাগে, কোনো একটা সমস্যা হয়, ডলারের দাম যখন বেড়ে যায়, এই একটা আতঙ্ক বাংলাদেশে। এটার পেছনে কারণ কি জানেন, আমাদের অর্থনীতিটা আসলে পরনির্ভরশীল। আমাদের ডলারগুলো আসবে কিনা, শ্রমিকরা পাঠাবে কিনা, এক্সপার্টরা পাঠাবে রেমিটেন্সের আশায় বসে থাকি। আমরা রেমিটেন্সের আশায় বসে থাকি। আর কি করি, ওই ডলারটা দিয়ে আমরা মানে এমন কোনো সুই পর্যন্ত চায়না থেকে আসে, টর্চ লাইট চায়না থেকে আসে, বাল্ব চায়না থেকে আসে, সুইচ চায়না থেকে আসে, সুইচ বোর্ড চায়না থেকে আসে, লাইট ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি পর্যন্ত এ দেশে নাই। আর এই দেশের কারখানা যতদিন না হবে, যেটারে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে কারখানা যত বেশি হবে, এমপ্লয়মেন্ট তত বেশি হবে, এমপ্লয়মেন্ট যত বেশি হবে, ততটা আপনার সেভিংস বেশ বেড়ে যাবে, মানুষের কর্মক্ষম মানুষ বেশি হবে, যত কর্মক্ষম মানুষ হবে, সেভিংস যত বেশি হবে, তত আপনার লোকাল ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, এবং লোকাল ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন জিডিপি বেড়ে যাবে, আর তখন মানুষ নিজের পণ্য নিজে কিনবে। আমরা এখনো দেখুন, ভারতের একজন পার্লামেন্ট মেম্বার বা মন্ত্রী নিজের দেশের তৈরি করা সেই পুরান আমলের, ব্রিটিশ আমলের কি বলে অ্যাম্বাসেডার গাড়িতে চড়ে। আমাদের দেশের আমরা হাইফাই কিছু না চললে, না পড়লে, ভালো ব্র্যান্ডেড জিনিস না হইলে আমাদের হয় না। মানে ইজ্জত থাকে না। আমাদের দেশাত্মবোধক জাতীয়তাবোধটা আগে আনতে হবে। আমাদের নিজের দেশের অর্থ দিয়ে আমরা যেন বাইরের জিনিস কম কিনতে হয়, এই ব্যাপারটা করলে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে আলটিমেটলি আমাদের এই ভয়ানক পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করতে। জি, ধন্যবাদ। সরি ভাই, আপনি দুর্নীতি নিয়ে কথা বলছিলেন একটু আপনি এর আগে, যে দুদকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা সবার দুর্নীতির ব্যাপক অনিয়মের অভিযোগ জমা পড়ছে, ওগুলো যাচাই বাছাই করা হচ্ছে, কিন্তু এমন এমন দুর্নীতির অভিযোগ আসছে, চোখ নাকি কপালে উঠে যাওয়ার মতো। কালের কণ্ঠ, বাংলাদেশ টুডে এবং গণমাধ্যমে এসব এসেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? দেখেন, মেন গণমাধ্যমে এটা এসছে, দুর্নীতি তারা করেছে। আমি যে আগে বললাম না, এই 1.5 বছরের ভেতরে তার এই ইউনূস সরকার প্রায় $3 বিলিয়ন দেনা করে রেখে গেছে, কোনো উন্নয়ন কাজ করেনি, সব চুরি করছে, কম বেশি সব চুরি করছে। দেখেন, নাম ধরে ধরে ব্যাখ্যা হয়েছে, অমুক মন্ত্রী এই করছে, সেই করছে এটা। এবং এবারে দুর্নীতি আপনি দেখেন, নামে দুর্নীতি অভিযোগ দিচ্ছে, নাম বেনামি না, নামে, এগুলো তো বিচার করতে হবে। তো তারপর তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থেকে সরকার প্রধান ছিল, সে সংবিধানের যে ওত নিয়ে সে সংবিধানের তোয়াক্কাও করে নাই। আর এই যে গণভোটের নামে যেটা করলো, এটা করে তো নির্বাচন দেয় নাই। সে দেখেন 3 মাস পর নির্বাচন দিতে পারত, তো দেয় নাই।
সে হাঁটে, তার উপদেশটা হাঁটে, পাশ দিয়ে বলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন। এটাতে প্রমাণ করে সে থাকতে চাইছে, ক্ষমতা ছাড়তে চায় নাই। বাধ্য এবারে চুরি ধরি শেষ, দেশটা অচল হয়ে গেছে, এখন ছেড়ে দিছে। বিচার তো তাদের হতে হবে। দেশটাকে সাংঘাতিক বিপজ্জনক জায়গায় ফেলে গেছে। আমার এই যে ফটোকার্ড ছাপা হয় বারবার, আমি বলছি যে বিশ্ব ব্যাংকের জরিপ বলছে 3.5% জিডিপি গ্রোথ হবে এই শেষের দিকে। তার মানে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো সুতরাং এই দেশকে বাঁচাইতে হলে, ধরেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমি তো 10 দিন ফ্যামিলি সহ লন্ডনে ছিলাম, আমার তো মনোজগতের যে পরিবর্তন, সবচাইতে গণতান্ত্রিক দেশে তিনি 17 বছর ছিলেন। তার তো মানসিকতা, তার দেখেন চলন বলন, সে তার স্ত্রী মেয়ে নিয়ে চলে জাস্ট ব্রিটেনে ইউরোপিয়ান দেশে যেভাবে চলে, সিম্পল এরকমই চলে, সাধারণভাবেই চলছে। এখন সে যদি না পারে, এখন দেশটাকে যে জায়গায় ফোকলা করে রেখে গেছে, এই দেশকে দাঁড়ানো, যেটা এমপি সাহেব বললে, এগুলো দাঁড় করা তো সময় সাপেক্ষ। বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিল্ম আলোচনা, আমরা কথা বলছিলাম এই সময় না যেতে চাই এম এ আজিজ, আপনি একটু বলবেন, রিজার্ভ নিয়ে একটা বিতর্ক ছিল, এখনো বিতর্কটা আছে, যে অন্তর্বর্তী সরকার বলে গেছে যে আমরা যথেষ্ট রেখে গেছি $29 বিলিয়ন, আসলে দেখা গেছে যে পরে 14-15 বিলিয়ন সেটা, কারণ অনেক কিছুর কিস্তি, পদ্মা সেতুর কিস্তি, জ্বালানি বিদ্যুতের কিস্তি, সব কিছু বন্ধ ছিল। এসব মিলিয়ে একটা ফাঁকির কথা বলা হয়, এই অভিযোগটা কতটা সত্য? না, দেখেন, অভিযোগ হলো আমাদের দেশে বিনিয়োগ ছিল না, প্রবাসী রেমিটেন্সের প্রবাহটা ছিল, যার ফলে রিজার্ভ কিছু বেড়েছে, $22 বিলিয়ন রিজার্ভ হয়েছে, কিন্তু সব বাকি রেখে গেছে, বকেয়া। এই যে আদানি পায়, টাকা পায়, বিদ্যুৎ দিতে চায় না, আটকায় দিছে, পদ্মা সেতু কিস্তুবাদী, এরকম অনেক জায়গায় লোন আটকায় দিয়েছে। তেমন যে পরিমাণ রিজার্ভ রাখছে তার চেয়ে কম লোন রাখে নাই, লোন রেখে গেছে। এটা তো শুভঙ্করের ফাঁকি। এই রিজার্ভে তো হাত দিতে পারতেছে না, রিজার্ভে তো টাকা নাই আসলে, বা বেসিক্যালি রিজার্ভ বলে কিছু নাই, কারণ হচ্ছে সব দেনা আছে। এখন এই সরকারের ঘাড়ে সব দেনা পড়ছে, সরকার আসছে, দেনা পড়ছে। এছাড়া তো যুদ্ধের ব্যাপার আছে, তেল আসতেছে না, আবার কাতার LNG তৈরি করছে, ওটা বন্ধ করে দিয়েছে। তো এখন এই যুদ্ধ তো, ধরেন ইরান যে অবস্থা, তাতে করে ওটা তো পাহাড় বেষ্টিত একটা শহর, তাই না? প্রত্যেকটা প্রায় 1,500-এর মতো শহর আছে, প্রত্যেকটা শহর কিন্তু পাহাড়ের পাদদেশে। আমেরিকা ফেল করবে, কারণ কোনো পদাতিক বাহিনী ওই ইরানে ঢুকতে পারবে না, উপর থেকে মারতে পারে মানুষ। তারা তো দেশ বাঁচানোর জন্য যে দলাদলি ছিল সব এক হয়ে গেছে। সুতরাং এখানেও বিএনপি ভিয়েতনামের মতো, আফগানিস্তানের মতো আপনার হাত গুটাবে। এই জন্য আমার মনে হচ্ছে সময় কিন্তু যুদ্ধটা লিঙ্গার করবে, আমার কাছে মনে হচ্ছে। কারণ ইরান তার ছেলে খামেনির ছেলে দায়িত্ব নিয়েছে, ছেলেও কিন্তু ভয়ঙ্কর এক্সপার্ট। হ্যাঁ, এই যুদ্ধে তারা জিতবে, ফাইনালি জিতবে। কিন্তু আমাদেরকে, এই যে তারেক রহমান বলছে এসি কম চালান, নমক চালান, এই যে আপনার তেলের কথা বললেন, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দেশ বাঁচাইতে হবে। সরকার মাত্র দায়িত্ব নিচ্ছে, সময় তো বেশি নাই। বাবুল ভাই, আপনি সরকারের একটা অংশ, পার্ট, আপনি জনপ্রতিনিধি, যে তিনি যেটা বললেন যে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, এই বিষয়ে শেষ করে দিন। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সাশ্রয়ী করতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, আমাদের কিচ্ছতা সাধন করতে হবে, আমাদের যারা আমরা আইন প্রণেতা আছি, যারা সরকারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সরকারি যন্ত্র যেগুলো আছে, আপনার প্রশাসন যেগুলো আছে, ভারী প্রশাসন, সব গাড়ি, আমাদের সেই জায়গাগুলোতে ফেরত যেতে হবে। না হলে আগামীতে আমাদের খুব একটা বাজে দিন আসবে যদি ডোনাল্ড ট্রাম্প আগামী 2-3 মাসের মধ্যে এটার ক্লোজার না হয়, সিদ্ধান্ত না হয়, এটা যদি লিঙ্গারিং হয়, এটা আমাদের ব্যাপক। কারণ শুরুতে আমি বলেছি আমাদের নিজস্ব কিছু নাই, আমাদের সব কিছু নিয়ে আসতে হয়। এই পরনির্ভরশীলতা, অবশ্য একটা কথা আছে যে দ্বন্দ্বই উৎপত্তির মূল। আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সেই প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমি নিশ্চিত যে উনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছেন। ইতিমধ্যে আপনি জানেন বন্ধ কারখানাগুলো খুলে দিচ্ছেন, এবং আমরা প্রোডাকশনের দিকে যাব। উনি একটা চেঞ্জ নিয়ে আসবেন, আমি খুবই আশাবাদী, এবং সেটার কাজ করতে আমরা সবাই
একসাথে কাজ করার জন্য আমরা খুবই উৎসাহিত হয়ে আছি। আমরাও আশাবাদী একসাথে কাজ করার জন্য। ফজলুদ্দিন বাবুল এবং এম এ আজিজ দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।